হ্যালো গালিবিয়ান, কি অবস্থা আপনাদের সবার? আরো একবার স্বাগতম আমাদের ভূতের দুনিয়ায়। আজকে আমরা তৃতীয় চোখ গল্পটির ষষ্ঠ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আশা করি এর বিগত এপিসোডগুলো আপনাদের ভালো লেগেছে। আশা করি বিগত এপিসোডগুলোর মতো আজকের এপিসোডটিও খুব ভালো লাগবে আপনাদের। তাই বেশি কথা না বেরিয়ে চলুন আমরা গল্পটা শুরু করে ফেলি। আর হ্যাঁ, এখনো যারা বিগত এপিসোডগুলো শুনেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এর বিগত এপিসোডগুলো শুনে নেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মানে, এটা কি বলছেন হুজুর? হাবিতরা গালিব ভাইয়ার শরীর বেছে নিয়েছে, এই কথার অর্থ কি? হুজুর বলল, যা শুনেছ তাই বলেছি। হাবিতরা কোনো এক অজানা কারণে তোমার শরীর তার বশে নিতে পারছে না, আর এই জন্যই সে তোমাকে বিভিন্নভাবে দূর থেকেই ভয় দেখিয়ে তোমাকে সরাতে চাইছে। তোমাকে স্পর্শ করতে পারেনি। তাই গালিব ভাইয়া যখন তোমাদের বাসায় যায় তখনই সে তার শরীর নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং সে গালিবের শরীরে ভর করেই এখানে এসেছিল। তবে আমি নিশ্চিত হাবিবরাও ভাবতে পারেনি এখানে এসে সে আমার মুখোমুখি হবে। গালিব ভাইয়া বলল, তাহলে কি এখন সে আমার সাথে আছে নাকি চলে গিয়েছে? হুজুর বলল, না, আপাতত সে নেই। তবে সে তোমার শরীর যেহেতু বশ করে নিয়েছে, তাই সুযোগ পেলে যে কোনো সময় আবার ভর করবে তোমার উপর। গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, দেখেছো আফরিন, আমি সেই ক্লাস 9 থেকে তোমার সামনে পেছনে ঘুরছি যাতে তুমি আমাকে বশ করে নাও, আর এই মহিলা মাত্র একদিনই আমাকে কত আপন করে নিল। সত্যি আজকে খুব খুশিতে আমার নাকে জল এসে গেল। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো খোকা, তাহলে কত খুশি হতো। এই বলে আমার ওড়না দিয়ে নাক পরিষ্কার করার অভিনয় করতে লাগলো। আমি টান দিয়ে ওড়না নিয়ে বললাম, এটা কি করছেন? এই বাবা, আর খোকাটা আবার কে? গালিব ভাইয়া বলল, আরে এটা বাংলা মুভির ডায়লগ। হিরো দৌড়ে এসে তার মাকে বলে, মা, আমি রক্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি। তখন মা ইমোশনাল হয়ে এই ডায়লগ দেয়া। এসব মুভিতে মাস্ট বি নায়কের বাবা অনেক আগেই মারা যায়। আমি হাসতে হাসতে বললাম, আপনি সত্যি একদিন বড় ডিরেক্টর হবেন। এখন মজা না করে আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে। এই বলে হুজুরের দিকে তাকালাম, দেখলাম হুজুর মুখে হাসি নিয়ে আমাদের কথাগুলো শুনছিল। আমি বললাম, হুজুর, এখন আমাদের কি করা উচিত? গালিব ভাইয়া কোনো ক্ষতি করবে না তো সে? হুজুর বলল, না, সে গালিবের কোনো ক্ষতি করবে না। যতদিন পর্যন্ত হাবিতরা তোমার শরীর আয়ত্তে নিতে না পারবে ততদিন পর্যন্ত গালিবের শরীর দরকার। আমাদের খুঁজে বের করতে হবে দুটো জিনিস। এক হলো হাবিতরা তোমার বাবার সাথে কি চুক্তি করেছে, আর দুই হলো সে তোমার শরীর বশ করতে পারছে না কেন। তাহলেই আমি এর সমাধান খুঁজে বের করতে পারবো। এখন চলো আমরা সেখানে যাব যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, মানে তোমাদের বাসায়। গালিব ভাইয়া বলল, হুজুর, ওই শরবতটা কি আরেক গ্লাস হবে? খেতে অনেক সুস্বাদু। ওটা কিসের শরবত? দুইজনের কাছে দুই রকম স্বাদ হলো কেন? হুজুর হাসতে হাসতে বলল, ওটা জিনদের সবচেয়ে পছন্দের খাবার, শুকনো হাড় আর বিভিন্ন পশু পাখির রক্ত দিয়ে তৈরি একটা বিশেষ পানীয়। সাধারণ মানুষের কাছে ওটার স্বাদ অনেক তিক্ত হবে, মুখে দিতেই পারবে না, কিন্তু যার সাথে জিন বা কোনো খারাপ শক্তি থাকবে তার কাছে ওই পানীয় অনেক মিষ্টি আর সুস্বাদু লাগবে। গালিব ভাইয়া বমি বমি ভাব করে বলল, ছি হুজুর, আমাকে শুকনো হাড় আর রক্ত খাইয়েছেন। আমি হাসতে হাসতে বললাম, ভাইয়া আরেক গ্লাস দেই তাহলে? টাকা লাগবে না, আপনার জন্য একদম ফ্রি। হুজুর বলল, চিন্তা করো না, ওটা তোমার কোনো ক্ষতি করবে না। এখন চলো আমাদের যেতে হবে আফরিনদের বাসায়। যেতে যেতে হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, আপনাকে দেখে হুজুরদের মতো মনে হয় না। মানে হুজুররা যেমন লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, আপনি সেগুলোর কিছুই করেন না। আর আপনার ফ্যামিলি কোথায়? হুজুর একটি হেসে বলল, আমি বংশ পরম্পরায় কোনো হুজুর না। মানুষের উপকার করি বলে সবাই আমাকে এই নামে ডাকে। আমার ভালোই লাগে। আর ফ্যামিলি বলতে আমার কেউ নেই। স্ত্রীর সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তারপর আর নতুন করে শুরু করা হয়নি। আসলে সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গী ছাড়া থাকাই ভালো। বুঝলাম হুজুরেরও একটা ভাঙা অতীত আছে। সত্যি বলতে আমরা কেউই ভালো নেই। সব মানুষেরই কিছু গোপন কষ্ট থাকে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলতে বলতে আমাদের বাসায় পৌঁছে গেলাম। তখন দুপুর 2টা বাজে।
বাসায় একটু দূর থেকেই দেখতে পেলাম বাবা জানলা দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। হঠাৎ কেউ জোরে টান দিয়ে বাবাকে জানালা থেকে দূরে সরিয়ে দিল। তারপর আমার মায়ের রূপ ধরে সেই হাবিতরা জানালায় এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। গালিব ভাইয়া খুব ভারী কণ্ঠে বলে উঠল, আহ আমি আসছি হাবিতরা, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এই বলে এক দৌড়ে বাসায় ঢুকে গেল। হুজুর তাকে ধরতে চেয়েও পারলো না। আমি বললাম, গালিব ভাইয়া এভাবে দৌড়ে গেল কেন? হুজুর কি হলো তার? হুজুর বলল, হাবিতরা আবার গালিবের শরীর বশ করে নিয়েছে, আমাদের তাড়াতাড়ি গালিবের পিছু নেওয়া দরকার। এই বলে আমরা ও গালিব ভাইয়ার পিছনে ছুটলাম। সিঁড়ি বেয়ে উঠছি আর ডাকছি, ভাইয়া দাঁড়ান, হাবিতরা আপনাকে বশ করে নিয়েছে, আপনি যাবেন না, থামেন বলছি। কিন্তু গালিব ভাইয়া শুধু একটা কথাই বলে দৌড়ে সিঁড়ি দিয়ে বেয়ে উঠছে, হাবিতরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এক পর্যায়ে গিয়ে বাসায় ঢুকে ধপাস করে দরজা বন্ধ করে দিল। হুজুর আর আমি বাইরে থেকে দরজা ধাক্কা দিতে লাগলাম, ভাইয়া দরজা খুলেন, হাবিতরার জালে ফাঁসবেন না, দরজা খুলেন প্লিজ। হুজুর বলল, তাড়াহুড়ো করে কিছু হবে না, আমি দেখছি কি করা যায়, পেছনে আসো তুমি। হুজুর এগিয়ে গিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পড়লো। তারপর দরজায় জোরে একটা লাথি দিল, সাথে সাথে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি বাসায় ঢুকলাম এবং গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। হুজুর একটা রুম দেখিয়ে বলল, এটা কার রুম? আমি বললাম, এটা আমার বাবার রুম, সব সমস্যা এখান থেকেই শুরু হয়েছে। হুজুর আমাকে শান্ত হতে বলে বাবার রুমের দরজাটা আস্তে করে ধাক্কা দিয়ে খুলে ফেললো। দেখলাম বাবা তার বিছানায় ঘুমোচ্ছে। হুজুর সেই রুমে প্রবেশ করলো, আমিও কোনো কথা না বলে হুজুরকে অনুসরণ করলাম। তারপর সে বাবার মাথার কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর বলল, তোমার বাবা সম্পূর্ণভাবে হাবিতদার বশে চলে গিয়েছে, এখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব না। এখন হাবিতদার সাথে আমরা যা করব সেটার প্রভাব তোমার বাবার উপরও পড়বে। মানে হাবিতদা যদি মারা যায় তাহলে তোমার বাবাও মারা যাবে, আর হাবিতদাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে একা যাবে না, বরং তোমার বাবাকেও সাথে নিয়ে যাবে। এখন বলো তুমি কি করতে চাও? এগুলো আপনি কি বলছেন হুজুর? তার মানে কি বাবাকেও হারিয়ে ফেলবো আমি? সে একটা ভুল করেছে হাবিতদার ফাঁদে পড়ে, তাই বলে কি তাকে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব না? সম্ভব হলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু সত্যি বলতে কোনো উপায় নেই। তোমার বাবার আত্মা হাবিতটা নিজের করে নিয়েছে। হঠাৎ পাশের রুম থেকে গালিব ভাইয়ার চিৎকার। হুজুর আর আমি দৌড়ে গেলাম সেখানে। চিৎকারটা এসেছিল যেখানে সেই কফিনটা রাখা। আমরা সেখানে গিয়ে গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু আশেপাশে তো সে নেই, তাহলে চিৎকার করলো কোথা থেকে? হঠাৎ কফিনের ভেতর থেকে কেউ জোরে জোরে বাড়ি দিতে লাগলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম, মনে হচ্ছে কফিনের ভেতর কেউ আটকা পড়েছে। হুজুর আমাকে ভয় পেতে নিষেধ করে কফিনের দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে কফিনের ঢাকনা উঠালো, যা দেখলাম তাতে কলিজায় পানি নেই। কফিনের ভেতর গালিব ভাইয়া সেই কাফনের কাপড় পরে শুয়ে আছে, চোখ বন্ধ করে। আমি দৌড়ে গেলাম, গালিব ভাইয়া কি হয়েছে আপনার? এই ভাইয়া উঠেন দয়া করে, কি হলো, কথা বলছেন না কেন? এখানে কিভাবে এলেন? হঠাৎ গালিব ভাইয়া চোখ খুলে খপ করে আমার গলা চেপে ধরলো। গালিব ভাইয়ার চোখ হাবিবদার চোখের মতো সম্পূর্ণ কালো রং ধারণ করেছে। খুব জোরে আমার গলা চেপে ধরেছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। হুজুর তার ব্যাগ থেকে একটা পিতলের কয়েন বের করে কিছু মন্ত্র পড়ে কয়েনে 3 ফু দিয়ে গালিব ভাইয়ার কপালে চেপে ধরলো। সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দিল এবং তার কপাল থেকে ধোঁয়া বের হতে লাগলো। হুজুর কয়েনটা আর জোরে চেপে ধরলো এবং কিছু মন্ত্র পড়তে লাগলো। গালিব ভাইয়া জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমি একটু দূরে সরে গিয়ে মুখ চেপে ধরে কান্না করে দিলাম, গালিব ভাইয়ার খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর সবকিছু ঠিক হয়ে গেল। গালিব ভাইয়া তো শান্ত হলো। হুজুর পুরো ঘেমে গিয়েছে, হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো। আমি গিয়ে সেই কফিনের পাশে বসে পড়লাম। গালিব ভাইয়া ছোট বাচ্চার মতো করে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে খুব সুন্দর স্বপ্ন দেখছে। হুজুর বলল, গালিবকে কফিন থেকে বের করে ওই কাফনের কাপড় খুলে দিতে হবে। তখনই গালিব ভাইয়া চোখ খুলে বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ ভাইয়া চোখ খুলে তাকানোর জন্য। আপনি কফিনের ভেতর কিভাবে আসলেন আর এই কাপড় কিভাবে পরলেন? হুজুর বলল, তোমরা কথা বলো, আমি বাসাটা ভালোভাবে ঘুরে দেখি, হাবিবটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। এই বলে হুজুর চলে গেল। গালিব ভাইয়া উঠে কফিন থেকে বের হয়ে বলল, আমার কিছু মনে নেই। বাসার বাইরে থাকাকালীন যখন তোমার বাবাকে জানালার কাছে দেখলাম, তখনই আমার শরীরে একটা গরম বাতাস বয়ে গেল। মনে হলো যেন আমার ভেতরে কে প্রবেশ করেছে। তারপর আমার কিছু মনে নেই। আমার শুধু এটাই মনে হচ্ছিল যে হাবিবটাকে বাঁচাতে হবে। আমি বললাম, হ্যাঁ আপনি এটা বলেই দৌড়ে বাসায় ঢুকে গিয়েছিলেন।
এখনো আপনি পুরোপুরি ভাবে মুক্ত না হাবিজার বশ থেকে। হুজুর কিছু না কিছু ব্যবস্থা করবে। এখন এই সাদা কাপড় খুলেন তো শরীর থেকে, দেখলেই ভয় লাগছে। ভয় পাওয়ার কি আছে? একদিন না একদিন তো সবারই এই কাপড় পরেই বিদায় নিতে হবে। আর দেখো আমার গায়ে কত মানিয়েছে, এটা মনে হচ্ছে পোল্ট্রি মুরগির টাক হয়ে গিয়েছে। তোর বেশি কথা বললেন না তো, খুলতে বলছি খুলেন। তারপর চলেন হুজুরের কাছে যাই। কাফনের কাপড় শরীর থেকে খুলে সেটা কফিনের ভেতর রেখে আমরা হুজুরকে ডাক দিলাম, হুজুর কোথায় আপনি? হুজুর বেলকনি থেকে সাড়া দিল। আমরা দুজন বেলকনিতে গিয়ে দেখলাম হুজুর আমার শখের ফুল গাছগুলো একটা একটা করে টপ সহ ভেঙে ফেলছে আর কি যেন খুঁজছে। আমি বললাম, হুজুর এটা আপনি কি করছেন? এগুলো আমার অনেক শখের ফুল গাছ, ভাঙছেন কেন? কি খুঁজছেন আপনি? হুজুর কোনো কথা বলছে না, সে তার কাজ করেই যাচ্ছে। আমি গালিব ভাইয়াকে বললাম, প্লিজ ভাইয়া হুজুরকে এগুলো নষ্ট করতে না বলেন, আমার অনেক শখের গাছ এগুলো। গালিব ভাইয়া বলল, হুজুর আপনি কি এটা কেন করছেন, কিছু তো বলেন। অবশেষে একটা ফুলের টব ভেঙে মাটির মাছ থেকে খুঁজে একটা তাবিজ বের করলো, একটা কাপড়ের টুকরো আর পুটলি করা কিছু মাটি। হুজুর সেগুলো হাতে নিয়ে আমাদের দিকে ঘুরে বলল, এগুলো কি জানো? তাবিজটা খারাপ কিছু দিয়ে তৈরি। এই কাপড় টুকরোটা তোমার মায়ের লাশের কাফন থেকে কেটে নেওয়া হয়েছে। পুটলিতে যে মাটিটা দেখতে পাচ্ছ এগুলো তোমার মায়ের কবরের মাটি। আর এসব কে করেছে জানো? তোমার বাবা আর তোমার ভাইয়া। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা না হয় মাকে ফিরিয়ে আনার জন্য এসব করেছে, কিন্তু ভাইয়া কেন এটা করতে যাবে? আর ভাইয়া তো গত 2 দিন ধরে নিখোঁজ, সেটা আপনাকে বলছি না আমি? আমি তো ভেবেছিলাম ভাইয়াকে এই হাবিটা কোথাও লুকিয়ে রেখেছে, তাহলে ভাইয়া কোথায় এখন? হুজুর বলল, সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাকে ধ্যানে বসতে হবে। আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো জোগাড় করা তোমাদের দায়িত্ব। তোমার বাবার সাথে হাবিবটার কি জিনিস নিয়ে চুক্তি হয়েছে সেটা আমার খুঁজে বের করতে হবে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এটা কি শুনছি আমি? বাবার সাথে ভাইয়াও এসবে নিজেকে জড়িয়ে নিয়েছে, কিন্তু কেন? গালিব ভাইয়া বলল, হুজুর আপনি বলেন ধ্যানে বসার জন্য আপনার কি কি লাগবে, আমরা সেটার ব্যবস্থা করছি। হুজুর বলল, গোটা 10 মোমবাতি, লাল রঙের সুতো, নতুন কবরের মাটি আর আফরিনের শরীর থেকে অল্প একটু রক্ত। আচ্ছা সব ব্যবস্থা হয়ে যাবে আজকে রাতের মাঝেই। আমরা এগুলো জোগাড় করার জন্য বেরিয়ে পড়ছি, আপনিও নিজের প্রস্তুতি সেরে নিন। হুজুর বলল, আমি এখন ফাউন্ডেশনে ফিরে যাব। তোমরা এগুলো জোগাড় করে সোজা এই বাসায় এসে অপেক্ষা করবে, আমি ঠিক সময় চলে আসব। হঠাৎ বাবার রুম থেকে বিকট শব্দ। আমরা দৌড়ে গেলাম বাবার রুমের দিকে। গিয়ে দেখলাম বাবার রুম ভেতর থেকে বন্ধ করা। আমি ডাক দিলাম, বাবা, বাবা, দরজা খুলো। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই। গালিব ভাইয়া বলল, দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি, তাহলে আবার না জানি নতুন কোনো আকাম করে বসে। যা করেছে তাতেই আমাদের ঘুম হারাম। এই বলে দরজায় ধাক্কা দিতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি রুমে ঢুকলে দেখলাম বাবা কোথাও নেই। বন্ধুরা আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর খুব শীঘ্রই এর পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।